আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় দখলদার বাহিনীর বর্বর হামলায় আরও ৭২ জনের প্রাণহানি। দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় একদিনে অন্তত নতুন করে ৭২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ৩১৪ জন। আজ এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর আনাদুলো এজেন্সির। এরপর জানাবো, ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া আজারবাইজানের শান্তি চুক্তি। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে আজ হোয়াইট হাউসে আয়োজিত ওই অনুষ্ঠানে দুই দেশ নতুন অধ্যায়ের সূচনা করেছেন। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। উল্টো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করাই জরুরি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে এক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, খবর তাসের। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার বাহিনীর হামলা, নিহত ২৪৫। লেবাননে গত বছরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইহুদিবাদীদের হামলায় ২৪৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫১৬ জন। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় দখলদার বাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। লেবাননের সংবাদপত্র আন নাহার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসেরকে ঢাকায় গণধোলাই দিয়ে গ্রেপ্তার করল পুলিশ। ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১১টায় তাকে ফরিদপুর আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। এর আগে দুপুরে রাজধানীর পল্লবীতে স্থানীয় জনতা গোলাম নাসেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর ফিলিস্তিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে দখলদার বাহিনীর হামলায় আরও ৭২ জনের প্রাণহানি। আজ দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় একদিনে নতুন করে ৭২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও নতুন করে ৩১৪ জন। আর সন্ধ্যার পর এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর আনাদুলো এজেন্সির। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ ইসরায়েলি বাহিনীর অভিযানে এই হতাহতের ঘটনা ঘটল। মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০,৩৩০ জন। এদের পাশাপাশি আহত হয়েছে আরও নতুন করে ১,৫২,৩৫৯ জন ফিলিস্তিনি। গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সেখানে খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে দখলদার বাহিনী, ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদের মধ্যে ৯৮ জনই শিশু। খাদ্য ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি করেছে ইহুদিবাদীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ত্রাণ নিতে গিয়ে গাজায় এ পর্যন্ত নিহত মোট ১,৭৭২ জন, তাদের মধ্যে ১৬ জনই নিহত হয়েছে আজ। ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া আজারবাইজানে শান্তি চুক্তি।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্টের এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত করেছে। 4 দশকের বেশি সময় ধরে চলা উত্তেজনা এবং সংঘাতের অবসান ঘটাতে আজ হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই নেতা নতুন অধ্যায়ের সূচনা করেছেন। আজ যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মোদ্যম করেছেন। এই মুহূর্তে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি দীর্ঘ সময় নিয়েছে। চুক্তির আওতায় আজারবাইজানকে তার নখিসেভান বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি নতুন ট্রানজিট করিডোর নির্মাণ করতে দেয়া হবে। ট্রাম্প রাউট ফর ইন্টারন্যাশনাল পেস অ্যান্ড নামের এই করিডোরে রেল, গ্যাস ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক লাইন স্থাপন করতে দেয়া হবে। করিডোরটির উন্নয়নের পূর্ণ অধিকার পাবে যুক্তরাষ্ট্র, যা আঞ্চলিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ও যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে দুই নেতা এই চুক্তিকে শান্তি এবং সমৃদ্ধির রোডম্যাপ বলে অভিহিত করেছেন। তাদের আশা, এটি শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবে না, বরং পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নের পথ তৈরি করবে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত দুই রাষ্ট্র বিতর্কিত নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে অন্তত দুইবার যুদ্ধে জড়িয়েছে তারা। সর্বশেষ 2020 সালে ফের প্রাণঘাতী যুদ্ধে জড়ায় তারা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। উল্টো ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনকে ধ্বংস করাই এখন জরুরি বলে মনে করছে ওয়াশিংটন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে এক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর তাসের। দক্ষিণ লন্ডনে ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জেডি ভ্যান্স বলেছেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয় ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেয়া বলতে আদৌ কি বোঝায়, কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই। যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, এটা এমন একটি বিষয় যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যা পরিষ্কার করে বলেছেন, ইসরায়েল ও গাজার বর্তমান পরিস্থিতি আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে। প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে সশস্ত্র গোষ্ঠী যেন আর কখনোই নিরীহ ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতে না পারে, যা সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি। দ্বিতীয়, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছে। তাই আমরা চাই এই মানবিক সমস্যার সমাধান করা হোক। ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসেরকে ঢাকায় গণধোলাই দিয়ে গ্রেপ্তার। ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ফরিদপুরের আদালতে তাকে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার আগে গতকাল দুপুরে রাজধানীর পল্লবীতে স্থানীয় জনতা গোলাম নাসিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সমকালকে জানান, পল্লবী থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ আজ গোলাম নাসিরকে ফরিদপুর নিয়ে আসে। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে তাকে ফরিদপুর 1 নং আমলি আদালতে পাঠায় পুলিশ। ওসি আরও বলেন, পল্লবীতে দুপুরে স্থানীয় জনতা আসামি নাসিরকে গণধোলাই দেয়। এক পর্যায়ে তার অবস্থা যখন খারাপ হয়ে দাঁড়িয়েছে, তখন তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অবস্থায় কোনোভাবেই তার বাঁচার আর কোনো লক্ষণ ছিল না। অবশেষে পুলিশ এসে এই শীর্ষ সন্ত্রাসীকে আটক করে নিয়ে যায় থানায়, যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়াতে না পারেন, এমনটাই মনে করা হচ্ছে। যেন ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের এই শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে আর জড়িত হতে না পারেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৈষম্যবিরোধী এক ছাত্র আন্দোলনের নেতার মামলায় এই শীর্ষ ফরিদপুরের সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে সমকালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে সমকালের প্রতিনিধিরা।